আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি সাথে আছি মার্জিয়া সুলতানা। রোজগারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য নিয়ে। আচ্ছা, আচ্ছা, আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম? অর্থের সময় মূল্য কি, অর্থের সময় মূল্যের গুরুত্বটা কি, আর কিছু সংজ্ঞা দেখেছিলাম, তাই না? সুযোগ ব্যয় কি, তারপর হচ্ছে প্রকল্প মূল্যায়ন কি, ঋণের সিদ্ধান্তটা কিভাবে নিতে হয়, তাই না? তারপর বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, এগুলো নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা গত ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনেছো। আজকে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের এই অধ্যায়টা অনেক বেশি সমস্যা হয়, অনেকেই অনেক ঘাবড়িয়ে যাও, অনেক কিছু বুঝতে পারো না। আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান দিতে, ঠিক আছে? আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই, পড়াই শুরু করি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমার অর্থের সময় মূল্যরই কিছু গুরুত্বপূর্ণ অংশ, কিছু বিষয় যেগুলো আমাদের খুব দরকার, আমাদের ফিনান্সিয়াল এবং জেনারেল লাইফেও খুব বেশি জরুরি। যে বিষয়গুলো জানা দরকার সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অর্থের সময় মূল্যটা আমরা দুইটা জিনিস নিয়ে বেসিক্যালি কাজ করে থাকি। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে ফিউচার ভ্যালু, আর একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, তাই না? দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করি সময় মূল্যে। আচ্ছা, এখন এই যে দুইটা বিষয় নিয়ে আলোচনা আমরা গত ক্লাসে কিছুটা হলো জেনেছি, সূত্র জেনেছি কিছু। আজকে একটু ডিটেলস জানবো যে আসলে আমাদের ফিনান্সিয়ালে কি কি কাজে লাগে। সেই বিষয়টা আমরা একটু দেখব। প্রথমে আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের প্রথমে একটু বোঝাতে চাই। যেমন মনে করো যে তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে তুমি 1000 টাকা নিলে। হ্যাঁ, 1000 টাকা নিলে তুমি আরেকটা ফ্রেন্ডের কাছ থেকেও 1000 টাকা নিলে বা নিতে চাও, ঠিক আছে? বা তারা দিতে চায়, এরকম বিষয়টা। তো মানে ফিউচার ভ্যালু আমরা সবসময় জানি যে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যতে, ভবিষ্যতে যেটা আমাদের লেনদেন যেই সম্পর্কটা সেটাকে বলছে। আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে বর্তমান মূল্য, যেটা আমরা বর্তমানে যেটা করে থাকি বা কাজ হয়ে থাকে, তাই না? তাহলে প্রথম যে বন্ধুটা তোমাকে টাকা দিবে সেটা হচ্ছে তোমাকে ধরো 2 বছর পর দিবে। টাকাটা 2 বছর পর দিবে। আর তোমার আরেকটা বন্ধু তোমাকে 1000 টাকা যে দিবে সে হয়তো একদম এখনই টাকাটা দিবে, ঠিক আছে? এখনই টাকাটা দিবে। তাহলে তুমি কোনটা নিবে? তুমি কোন টাকাটা বেশি নেবে, তাড়াতাড়ি নিতে চাও, বা ডিসিশন কোনটা নিতে চাও? অবশ্যই তুমি অবভিয়াসলি তুমি হচ্ছে প্রেজেন্ট ভ্যালুটাই নিবে, তাই না? তুমি প্রেজেন্ট মানে এখন যে তোমাকে অফারটা করছে বা এখন যে তোমাকে টাকাটা দিতে যাচ্ছে, অবশ্যই তুমি তারটাই নিবে, ঠিক না? এটাই তো ন্যাচারাল। আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে যদি দেখতে পাই তাহলে কিন্তু এইটাই আমরা সচরাচর করে থাকি, যে আমাদের প্রেজেন্ট ভ্যালু
মানে প্রথম আমাদের যে বর্তমান ভ্যালু মানে এখন যেটা আমাকে দেবে সেটাই কিন্তু আমি গ্রহণ করব, তাই না, প্রেফার করব। ফিউচার ভ্যালু এটা আমার একদম 2 বছর পর আসতেছে, মানে 2 বছর পর সে আমাকে টাকাটা দিবে, সে আমাকে বলছে, তাহলে আমি অবশ্যই এখন যেটা সেটাই নিব, তাই না। তাহলে এখানে একটা কি কাজ করতেছে, মানে সে 2 বছর পর টাকাটা দিবেও কিনা, সে আমাকে বলছে 2 বছর পর দিবে, আসলে কি দিবেও কিনা তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তার মানে এখানে আমাদের প্রথম একটা পয়েন্ট আসতেছে কি, অনিশ্চয়তা, তাই না, অনিশ্চয়তা। অনিশ্চয়তাটা আমরা কি করতে পারবো না, নিতে চাই না, অনিশ্চয়তাটা রাখতে চাই না, রাখতে চাই না, তাই না। অনিশ্চয়তা মানে আমার মূল পয়েন্টটা হচ্ছে, 1 নম্বর পয়েন্টটা হচ্ছে কি অনিশ্চয়তাটা, ঠিক আছে, আমরা অনিশ্চয়তাটা রাখতে চাই না। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভোগের অগ্রাধিকার, ভোগের ভোগের অগ্রাধিকার, ঠিক আছে, ভোগের অগ্রাধিকার। এটা মানে কি, ধরো তোমার বাবা তোমাকে 1,000 টাকা এখনই দিবে, ঠিক আছে, তোমার বাবা এখনই তোমাকে 1,000 টাকা দিতে চাচ্ছে। আর আরেকটা বলছে যে, অথবা তোমার বাবা আরেকটা কথা বলছে যে তুমি যদি 1,000 টাকা এখন না নাও, তুমি যদি 2 মাস পরে নাও, তুমি যদি 2 মাস পরে নাও, তাহলে তুমি সেখানে কত পাবে, 1,200 টাকা পাবে। কত, 1,200 টাকা। তুমি যদি এখন নাও তাহলে 1,000 টাকা পাবে, আর যদি তুমি 2 মাস পরে নাও তাহলে তুমি কত টাকা, 1,200 টাকা আমি তোমাকে দিব বা দিতে পারবো, ঠিক আছে। তাহলে তুমি কোনটা নিবে। এখানেও কিন্তু আরেকটা জিনিস দেখো, এখানেও কিন্তু অনিশ্চয়তাটা বিদ্যমান, মানে অনিশ্চয়তাটা কাজ করতেছে কিরকম, দেখো তুমি যদি 2 বছর পরে বা 2 মাস পরে নাও, তাহলে কিন্তু তুমি আসলেই কি 1,200 টাকা পাবা কিনা সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তোমাকে এখনই মানে প্রেজেন্ট এখনই তোমাকে কি করছে, 1,000 টাকা অফার করছে যে তুমি এখন যদি নাও তাহলে 1,000 টাকা নিবা, আর 2 মাস পরে যদি নাও তাহলে 1,200 টাকা নিবা। তাহলে অবশ্যই আমি যেটা এখন সেটাই নিব, তাই না। এখানেও কিন্তু একটা কি আসতেছে যে ভোগের অগ্রাধিকার, মানে এখানে এটাকে বলছে কি ভোগের অগ্রাধিকার, মানে ভোগ করার যে বিষয়টা সেটাও কিন্তু আমরা এখনই নিতে চাই, তাই না, এখন যেটা সেটাই এখন নিতে চাই, গ্রহণ করতে চাই। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা যেটা সেটা আসতেছে কি তোমার বিনিয়োগের সুযোগ, বিনিয়োগের সুযোগ। বিনিয়োগের সুযোগ, বিনিয়োগের সুযোগটা কি, ধরো তুমি যে 1,000 টাকা পেলে, এই 1,000 টাকাটা সাথে সাথে তুমি এখন একটা ব্যাংকে গিয়ে সরাসরি 1,000 টাকা কি করতে পারবে, ইনভেস্ট করতে পারবে। হ্যাঁ, 1,000 টাকা ব্যাংকে তুমি ইনভেস্ট করতে পারলে। আবার তুমি যদি দেখো যে 2 বছর পর যদি তুমি ইনভেস্ট করো, তাহলে কিন্তু কি হবে সেখান থেকে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই যে প্রেজেন্ট ভ্যালু মানে তুমি এখনই যদি সরাসরি 1,000 টাকা তুমি যখন বাবার কাছ থেকে নিলে, সেই টাকাটা সরাসরি তুমি যদি এখনই গিয়ে ইনভেস্ট করো, সেখানে কিন্তু তোমাকে কি করবে, 10% সুদ দিবে। ধরো 10% তোমাকে সুদ দিবে, এটার মধ্যে তোমার 10% সুদ দিলে তোমার 1,000 টাকায় কত আসে, 100 টাকা, তাই না। তাহলে তোমার টাকা ছিল, তুমি যদি 2 মাস পরে সেই টাকাটা উঠাতে চাও বা 1 মাস পরে যদি টাকাটা উঠাও, তাহলে কিন্তু তোমার কি আসতেছে, তোমার আসল ছিল কত, 100 টাকা, 1,000 টাকা, তাই না। আর তোমার সুদ আসছে কত, 100 টাকা, তাহলে 1,100 টাকা। তোমার তোমার তাহলে 1 মাস পরে তুমি 1,100 টাকা কি করতে পারবে, উঠে নিয়ে আসতে পারবে, বা তুমি পাবে, ঠিক আছে। এটা বলছে তোমার প্রেজেন্ট ভ্যালু, মানে একদম বিনিয়োগের সুযোগ যেটা বলছে যে তুমি যদি এখনই টাকাটা পাও, তাহলে এখনই যদি তুমি টাকাটা ইনভেস্ট করো, হ্যাঁ, তাহলে কি হবে, এখনই যদি টাকাটা ইনভেস্ট করো তাহলে কি হবে, তুমি 10% সুদে তুমি 100 টাকায়, সরি, তুমি 1 মাস পরে বা 2 মাস 1 মাস পরে তুমি 100 যদি টাকাটা উঠাতে চাও, তাহলে সেখানে কিন্তু 1,000 1,100 টাকা তুমি পাবে, ঠিক আছে, 1 মাস পরে। আবার যদি তুমি ফিউচার ভ্যালুতে দেখো যে তুমি যদি ভবিষ্যতে তুমি টাকাটা যদি এই 1,200 টাকা নিতে, তাহলে অথবা
1200 টাকা পেতেও কিনা তার কোনো ঠিক নেই। তুমি যদি 2 বছর বিনিয়োগের সুদ যেটা বলছি, যে 2 বছর পর যদি তুমি বিনিয়োগ করতে, এই 1000 টাকা যদি তুমি 2 বছর পরেও যদি 2 বছর পরে করতে, তাহলে কিন্তু তোমার সেই 2 বছর পরে কিন্তু তোমার এই টাকাটা গেইন করতে, তাই না, বা অর্জন করতে, তাই না। তুমি যদি 2 বছর পরে বিনিয়োগটা করতে, তাহলে তোমার আরো দেরি হতো, 2 বছর পরে তুমি এই টাকাটা পেতা। কিন্তু তুমি যদি সাথে সাথে টাকাটা ইনভেস্ট করো, তাহলে কিন্তু তুমি 1 মাস পরে যদি টাকাটা উঠাতে চাও বা তুমি টাকাটা উঠিয়ে ফেলতে চাও, তাহলে কিন্তু তুমি কি 10% সুদে 1100 টাকা পাচ্ছ। ঠিক আছে, এই গেল হচ্ছে আমার অর্থের সময় মূল্যের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আমাদের জেনারেল লাইফে খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে কাজ করে ব্যাংকে, যারা যারা কাজ করে বা ব্যবসা প্রতিষ্ঠানে যারা থাকেন, তারা কিন্তু এই বিষয়গুলো বেস করে অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। ঠিক আছে, আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আচ্ছা, আমি মুছে ফেললাম। আচ্ছা, এইবার আমরা হচ্ছে গত ক্লাসে আমরা পিভি, এফবি আর পিভির দুটো সূত্র দেখেছিলাম, ঠিক না। এফবি ইকুয়াল টু কত, এফবি ইকুয়াল টু কত দেখেছিলাম, কি 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 করে সূত্রটা ছিল, কি এফবি ইকুয়াল টু কি ছিল, পিভি ইনটু 1 প্লাস আই এন, তাই না। এটা হচ্ছে এফবি বের করার, মানে ফিউচার ভ্যালু বের করার সূত্র। আর পিভি, পিভিটা আমরা কিভাবে পাই, সূত্রটা কি ছিল, পিভি বের করার সূত্র হচ্ছে আমার এফবি ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাই না। আচ্ছা, এটা গেল মানে প্রেজেন্ট ভ্যালুর সূত্র। আচ্ছা, এখন আমরা হচ্ছে পিভি মানে জানলাম প্রেজেন্ট ভ্যালু, 1 তো সূত্রের 1 বা 1, আর আই, আইটা আমরা কি জানি, যে আইটা হচ্ছে সুদের হার, তাই না। আমরা জানি আইটা হচ্ছে সুদের হার। এই সুদের হার দিয়ে, সুদের হার নিয়ে আজকে আমি একটু আলোচনা করব, যে একটু বিশেষভাবে আলোচনা করব যে সুদের হার দেখো কিভাবে আমরা নির্ণয় করব। যেমন সুদের হারটা 2 ভাগে ভাগ করা হয়, 2 ভাগে। একটা কি, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধির হারে, আরেকটা আমরা দেখি সরল, তাই না, সরল সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ, আর এটা হচ্ছে কি সরল সুদ। ঠিক আছে, আচ্ছা, দুইটা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি হারের সুদ, আর একটা হচ্ছে সরল সুদ। এখন চক্রবৃদ্ধি হারের সুদ এটা আমরা একটু পরে আসি, আগে সরল সুদটা নিয়ে একটু আলোচনা করি। সরল সুদটা আসলে কি, সরল সুদটা হচ্ছে নির্ণয় করার হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো তোমার ব্যাংকে, তুমি যদি ব্যাংকে 1000 টাকা রাখো, হ্যাঁ, ব্যাংকে 1000 টাকা রাখো, তাহলে তোমার সেই সুদ যদি 10% হারে হয়, 10% হারে যদি তোমাকে সুদ দিয়ে থাকে, তাহলে তোমার তোমার আসছে কত, 100 টাকা, তাই না। 10%-এ 100 টাকা আসছে। এখন তোমার এর পরের মাসে আমরা যদি 2 মাস ধরি, যে 2 মাসের জন্য, তাহলে আমরা যদি 2 মাস পরেও যদি আবার দেখি, তাহলে তোমার আসল কত, এই 1000 টাকা, তাই না। 1000 টাকায় দিয়েই তুমি কিন্তু অ্যাকাউন্ট খুলেছো বা ব্যাংকে, টাকার তোমার আমানত যেটা, সেটা হচ্ছে 1000, মানে তোমার আসল যেটা, হ্যাঁ, যেটাকে আমরা বলি সুদ আসল। আমরা কিন্তু এর আগে অঙ্ক করেছিলাম, হয়তো 7-8-এ এরকম অঙ্ক হয়তো বা করেছিলাম, এরকম অঙ্ক তোমরা দেখেছো যে সুদ আসলে অঙ্ক, হ্যাঁ, এর কিছুটা এরকমই।
যে সরল সুদ আমরা বের করার জন্য কি করব, দেখো আমাদের আসল যে আছে এটা কি আসল আমাদের, তাই না? এই টাকাটা দিয়েই কিন্তু আমরা কি করব, ব্যাংকে আমরা জমা রাখবো, তাই তো? এই টাকাটার উপরে কিন্তু 10% সুদ দিবে। তাহলে 10% সুদ আসে কত, আমার 100 টাকা। 100 টাকা যদি সুদ আসে, তাহলে আমার পরের মাসে আমার কি এই এই দুইটা যোগ করে তারপরে আসবে না। এই সরল সুদের নিয়ম হচ্ছে যে তোমার যে আসল আছে এই আসল টাকার উপরই কিন্তু তোমাকে প্রত্যেক মাসে, মানে 2 মাস হোক বা 1 মাস হোক, যাই হোক, তোমাকে কি করবে, 10% সুদ দিবে। ঠিক পরের মাসে মানে দ্বিতীয় মাসে তোমার এই 1000 টাকার উপরেই কিন্তু কি আসবে, 10% সুদ আসবে। এর পরের মাসেও ঠিক তাই 10% সুদ আসবে। তাহলে কত আসবে, 100 টাকা। তাহলে আমরা যদি যোগ করি 100 100, 2 মাস যদি ধরি, আমি যদি 2 মাস পরে টাকাটা উঠাই, তাহলে আমার সুদ আসবে কত, 200 টাকা। তাহলে আমার আসল কত ছিল, 1000 টাকা, তাই না? 1000 টাকা প্লাস আমার সুদ কত আসলো, 200 টাকা। তাহলে আমার টোটাল কত আসলো, 1200 টাকা, ঠিক না? আমার কত আসলো, 2 মাস পরে আমি এই 1200 টাকা উঠাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার সরল সুদ। এটা কি তোমার সরল সুদ। এখন আমরা যদি চক্রবৃদ্ধি হারে দেখি, চক্রবৃদ্ধি, ঠিক আছে, এইটা যদি আমরা দেখি তাহলে কিভাবে দেখবো, দেখো তোমার যদি ব্যাংকে সেই সেম 1000 টাকা রাখো, তাহলে তোমার 10% হারে সুদ দিলে আসে 100 টাকা, তাই না? এটাই তো আমরা জানি, তাই না? এটা আমরা সরল সুদে কি দেখেছি, যে আমাদের আসলের উপর, তার মানে আমরা লিখতে পারি এখানে যদি আমরা একটু লিখে দেই যে আসলের উপর ধার্য, আসলের উপর সুদ ধার্য, ঠিক আছে, ধার্যকৃত, ধার্যকৃত, ঠিক আছে, আসলের উপর সুদ ধার্যকৃত। আর আমরা যদি চক্রবৃদ্ধিতে দেখি, চক্রবৃদ্ধিতে যদি আমরা দেখি, তাহলে দেখো এই যে আমার আসল কত, 1000 টাকা, তাই না? 1000 টাকা যদি হয় তাহলে আমার 10% সুদ আসে। এর পরের মাসে কিভাবে হবে, আমার এই যে আসল প্লাস আমার 1 মাসে আসলো 100 টাকা সুদ, তাহলে এই যে আসল আর সুদ দুইটা একসাথে যোগ করে, তার মানে আমার আসল প্লাস সুদ যোগ করে আসে কত, 1100 টাকা, তাই তো? 1100 টাকা। তাহলে এই আমার 1100 টাকার উপরেই কিন্তু এর পরের মাসে এই 10% সুদ হবে, ঠিক আছে? তাহলে আমার আসে কত, দেখো তো, 110 টাকা, তাই না? 110 টাকা আসে। $110, ঠিক আছে? তাহলে আমার 110 টাকা আসে। তাহলে আমার হচ্ছে কত টাকা আসে, দেখো তো, টোটাল যোগ করলে 1210 টাকা। আমার যদি দ্বিতীয় মাসে, তার মানে আমি যদি পরের মাসে টাকাটা উঠাতে চাই, তাহলে আমার কি আসবে, এই যে আসল হচ্ছে কত, 1000 প্লাস হচ্ছে আমার ইয়ে এর আগে হচ্ছে আমার আসল ছিল কত, ও প্রথম মাসে 100 টাকা, তাই না? 100 টাকা ছিল, আর এর পরের মাসে কত আসছে, 110 টাকা। তাহলে টোটাল কত হলো, 210 টাকা। এই 210 টাকা হচ্ছে আমার কি সুদ, 2 মাসের সুদ, 210 টাকা। তাহলে টোটাল কত আসে, 1210 টাকা। দেখো, তাহলে আমরা চক্রবৃদ্ধি হারে আমরা সুদ যদি সুদ করি, সুদের হার বের করি, তাহলে আমাদের সুদ আসল দুইটা যোগ করে তারপরে পরের মাসে আবার এই সুদ আসলের উপর কিন্তু কি করতে হয়, আমাদের পার্সেন্টেজ বা সুদের হার
বের করতে হয়, ঠিক আছে, সুদ আসল যোগ করে। এর পরের মাসে যখন আমরা সুদ আসলটা নিব তখন অবশ্যই সুদ আসল প্রথম মাসে সুদ আসল যোগ করে আসলের সাথে যোগ করে তারপরে হচ্ছে আমার কি পরের মাসে ওই টোটাল টাকাটার উপর আমার সুদ প্রদান করবে। তাহলে আমার টোটাল আসে কত, 1210 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের বেসিক্যালি আমাদের যে ব্যাংকগুলো বেশিরভাগই আমাদের বেশিরভাগই না, আমাদের চক্রবৃদ্ধি হারেই কিন্তু সুদগুলো দিয়ে থাকে, ইন্টারেস্ট দিয়ে থাকে, ঠিক আছে। আমরা দেখতে পাই যে সুদটা আমরা আমাদের ব্যাংক যেগুলো দ্বারা ব্যাংক সার্ভিস দিয়ে থাকে বা সুদ প্রদান করে থাকে, ইন্টারেস্ট দিয়ে থাকে, সেটা চক্রবৃদ্ধি হারে কিন্তু বেশিরভাগ দিয়ে থাকে। কারণ সরল সুদের চেয়ে চক্রবৃদ্ধি হারের সুদের হারটা কিন্তু কি পাই, বেশি পাওয়া যায়, তাই না? এই কারণে আমরা দেখতে পেলাম যে সরল সুদের চেয়ে চক্রবৃদ্ধি হারের সুদটা বেশি পাওয়া যায়। এই কারণে কি করে ব্যাংকগুলো এই চক্রবৃদ্ধি হারের সুদটাই কিন্তু বেশি প্রেফার করে, তারা কিন্তু সরল সুদে সুদ দেয় না। আচ্ছা, আমরা কি এটা বুঝতে পেরেছি? আশা করছি তোমরা সুদের হার নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমাদের এই দুইটা জিনিস নিয়েই কিন্তু অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই দুইটা সুদ নিয়ে, দুইটা সুদের বিষয় নিয়েই কিন্তু আমাদের আলোচনা করতে হবে। আমাদের ম্যাথে, আমাদের সৃজনশীল ম্যাথে যে থাকতে পারে যে এরকম যে প্রথমটা যদি থাকতে পারে যে সরল সুদের হার নির্ণয় করো, ঠিক আছে, সরল সুদের হার নির্ণয় করো, এটা থাকতে পারে। এবং ঘ নাম্বারে হয়তো থাকতে পারে এটা চক্রবৃদ্ধি হারের সুদের মাধ্যমে দেখাও কত হয়, ঠিক আছে, এরকম থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমাদের দুইটাই জানতে হবে, দুইটাই কিন্তু জানতে হবে। আমরা সরল সুদটা জানলাম কি আসলের উপর সুদ ধার্য হয়, আর আমরা চক্রবৃদ্ধি হারটা কি জানলাম যে সুদ আসল দুইটা, তাই না? আমরা বলতে পারি যে সুদ আসল এর উপর কি সুদ ধার্য হয়, ঠিক আছে, বা ধার্যকৃত। ওকে, আশা করছি তোমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ কি কি আলোচনা করলাম, তাই না? আমাদের সূত্রের যে আছে সে মানে ইন্টারেস্ট বা সুদের হার নিয়ে আমরা আলোচনা করলাম। আচ্ছা, আমি মুছে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অনেক সময় দেখা যায় যে যে তোমরা আসলে বুঝতে পারো না, কোশ্চেনে অনেক সময় থাকে যে তাই না, এম নিয়ে আলোচনাটা। আসলে এমটা কি, তাই না, ঠিক আছে। নিয়ে তোমরা অনেকে সমস্যায় ভুগো যে আসলে এমটা আমরা কিভাবে নির্ণয় করব। আসলে কি, এমটা হচ্ছে চক্রবৃদ্ধির হার, ঠিক আছে। এমটা হচ্ছে চক্রবৃদ্ধির হার, চক্রবৃদ্ধির হার বা কম্পাউন্ড রেট অথবা কম্পাউন্ড রেট, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হলো যে আমরা বেসিক্যালি যে কি এই বিষয়টা এফবি, এফবিটাকে আমরা বলতে পারি ভাগ, ঠিক আছে। এফবিটা হচ্ছে গুণ, হ্যাঁ ঠিক আছে, এফবিটা গুণ, আর পিভিটা হচ্ছে আমার ভাগ, ঠিক আছে। হ্যাঁ,
ঠিক আছে, এখানে দেখো আমরা কিন্তু সূত্রের মাধ্যমেই দেখতে পারি যে আমরা এফবি বের করার সময় আমরা কি করছি, গুণ করছি, তাই না? দেখো এফবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। কিন্তু এখানে আমরা এফবি তে কি দেখছি, দেখো এফবি বের করার সময়, পিভি বের করার সময় আমরা কি করছি, এফবি টাকে ভাগ করে দিচ্ছি কি দিয়ে, 1 প্লাস আই টু দি পাওয়ার এন, তাই না? এখানে আমরা ভাগ করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা যখন এফবি বের করব, পিভি বের করব, তখন অবশ্যই সেটা ভাগের মাধ্যমে, আর এফবি বের করলে সেটা আমার ইনটু বা গুণের মাধ্যমে বের করতে হবে। ঠিক আছে, তোমরা আরেকটা জিনিস দেখো যে আমরা পিভি কে অনেক সময় তোমাদের জ্ঞানমূলক কোশ্চেনে আসতে পারে, বা অথবা জ্ঞানমূলক কোশ্চেন না, বা এমসিকিউ তে অনেক সময় আসতে পারে যে এরকম এফবির আরেকটা নাম কি, ঠিক আছে, বা পিভির আরেকটা নাম কি, হ্যাঁ, এরকম আসতে পারে। তো তোমরা এরকম এক কথায় উত্তরে দিয়ে দিতে পারো, পারবে যে এফবিটা হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি, বাট্টাকরণ পদ্ধতি। ঠিক আছে, বাট্টাকরণ পদ্ধতি। পিভিটা হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি, আর এফবিটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। ঠিক আছে, এটা আমরা এক কথায় বলতে পারি যে এফবিটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি, আর পিভিটা হচ্ছে বাট্টাকরণ পদ্ধতি। ঠিক আছে, এটা আমরা এভাবে বলতে পারি, যদি আমাদের এক কথায় উত্তরে আসতে পারে যে এফবির আরেকটা নাম কি, সেটা কি, চক্রবৃদ্ধি পদ্ধতি। ঠিক আছে, চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। আর যদি এফবিটা বলে তাহলে আমরা কি বলবো, যে বাট্টাকরণ পদ্ধতি, যেহেতু বাট্টার মাধ্যমে করা হয়, বাট্টা বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো বাট্টাকরণ পদ্ধতি, এটাকে বাট্টাকরণ পদ্ধতিটা কেন বলছে, এপিভিটাকে বাট্টাকরণ পদ্ধতি কেন বলছে, কারণ হলো যে কোনো কিছু ভাগ করলে, আমরা দেখো যে কোনো কিছু ভাগ করলে কি হয়, এই যে পিভিটা মানে আমরা যখন পিভি বের করব তখন এটাকে ভাগ কেন বলছে, কারণ কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা কিন্তু বাড়ার পরে সে মানটা, যে মানটা থাকে বা মূল্যটা থাকে, সেটা কি হয়, কমে যায়, তাই না? কমে যায়, এই কারণে আমার পিভিটা হচ্ছে ভাগ দিয়ে নির্ধারণ করেছে। আর এফবিটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি। এটা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কেন বলছে, কারণ আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাতে পারি যে দেখো এখানে যদি আমরা এফবি বের করতে চাই, যদি আমরা এফবি বের করি, এফবি যদি বের করি, দেখো এই পাশে আমরা একটা ছোট উদাহরণ দিতে পারি যে এফবি, হ্যাঁ, এখানে যদি বের করি তাহলে হচ্ছে আমাদের সূত্রটা তো এটা, তাই না? সূত্রটা হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার n। আচ্ছা, এখানে যদি আমরা লিখি এভাবে, আমরা কিন্তু এর আগের ক্লাসে বা একটু আগেই কিন্তু আমি তোমাদের দেখিয়েছি যে একটা উদাহরণ দিয়ে, যে আমাদের একটা ছোট্ট অঙ্ক দেখেছিলাম যে চক্রবৃদ্ধি হারের অঙ্ক, আমরা যখন এই পদ্ধতিটা আমরা যখন আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমি তোমাদের একটা ছোট্ট অঙ্ক দ্বারা বুঝেছি যে রেজাল্টটা এসেছিল কত, 1200, তাই না? সরি 1210, তাই না? 1210 আমরা কিন্তু একটা অঙ্ক দেখেছিলাম ছোট্টখাটো, সেটার থেকেই আমরা একটু বুঝাই দিই। দেখো 1210 কিন্তু আমার চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে আমরা যখন করেছিলাম তখন চক্রবৃদ্ধির হার কত এসেছিল, আমার টোটাল সুদ আসল মিলিয়ে 1210। এখন যদি আমরা এই সূত্রের মাধ্যমে করি, দেখো যদি পিভি আমরা 1000 টাকা ধরি, হ্যাঁ 1000 টাকা পিভি ধরলাম, আর এক হচ্ছে সূত্রের এক, আর ইন্টারেস্ট ধরলাম হয়তো 10%, হ্যাঁ 10%, আর বছর হচ্ছে ধরলাম হয়তো 2, ঠিক আছে 2। তাহলে আমরা কিভাবে করব, দেখো কিভাবে করব, আমার ইয়ে কত আসলো 1000, তাই না? আসল হচ্ছে 1000 বা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1000, আর আমাদের সূত্রের সাথে তোমার 10%, আমরা যদি 10% করি, তোমরা এটা সরাসরি করতে পারো। 10% কে আমরা কিভাবে বের করি, 10 কে 100 দিয়ে ভাগ করি, তাই না? তাহলে কত আসবে, 0.10, তাই না? 0.10, তাহলে আমরা এটাই লিখি 0.10।
ইকুয়ালস টু দি পাওয়ার 2। আচ্ছা, পাওয়ার হচ্ছে 2। এখন আমরা হচ্ছে যদি আমরা প্রেজেন্ট ভ্যালু ঠিকই রাখবো 1000, এই দুটো কি করব, যোগ করে দিব। যোগ করলে কি হবে, 1.10 আর পাওয়ার 2। আচ্ছা, এবার আমরা কি করব, এই দুটো গুণ করে দিব। ঠিক আছে, আমরা যদি এই 1.210 এই এক পয়েন্ট কি বলছি 1.10 কে যদি আমরা কি করি, পাওয়ার করি, বর্গ করি, তাহলে কি হবে বলতো? 1.10 তাহলে কত হবে বলতো? 1 পয়েন্ট ইন্টু 1.21, তাই না? 21, ঠিক আছে। আমরা এইটাকে কিন্তু বর্গ করেছি, ঠিক আছে, স্কয়ার করেছি। তাহলে 1 পয়েন্ট কত, আচ্ছা কি আছে, 1.21, ঠিক আছে, আমাদের এটা আসছে। এখন আমরা এই 1000 টাকা দিয়ে এই 1.21 কে কি করব, ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে ভাগ করলে কত আসে দেখো তো, সরি গুণ করলে কত আসে, 1210। দেখো গুণ করলে কিন্তু 1210 আছে। তাহলে আমাদের দেখো ওই যে আগের অঙ্ক যে আমরা করেছিলাম ছোটখাটো চক্রবৃদ্ধি হারে, তখন কিন্তু আমাদের রেজাল্টও কিন্তু 1210ই এসেছিল। এখনো দেখো আমরা যদি এই অঙ্কের মাধ্যমে যে ফিউচার ভ্যালু যদি বের করি, ঠিক চক্রবৃদ্ধি পদ্ধতি, এই জন্য বলছি যে চক্রবৃদ্ধি, কারণ কেন বলছি, কারণ দেখো চক্রবৃদ্ধি হারের পদ্ধতি যখন আমরা করেছি, ফিউচার ভ্যালু বের করেছি, দেখো সূত্র আমাদের ঠিক আছে, হ্যাঁ, এই অনুযায়ী যদি আমরা করে থাকি তাহলে এই 1210ই আসে। এই জন্যই আমরা এটাকে বলছি কি চক্রবৃদ্ধি পদ্ধতি, মানে ফিউচার ভ্যালু বের করার জন্য আমাদের চক্রবৃদ্ধি পদ্ধতির মাধ্যমেই করতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই বিষয়টা বুঝেছো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এম বিষয় নিয়ে আলোচনা, সেটা আমি একটু তোমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যে এমটা বের করার জন্য আমাদের কিন্তু প্রশ্নে এরকম থাকে যে ধরো বার্ষিক হারে তোমার চক্রবৃদ্ধি হার বের করো, তারপরে হচ্ছে মাসিক হারে বের করো, অথবা ত্রৈমাসিক হার, পাক্ষিক হার, দ্বিমাসিক হার, হ্যাঁ, এরকম ত্রৈমাসিক হার বৃদ্ধি চক্রবৃদ্ধি অনুসারে বের করো, এরকম থাকে। তো এইগুলো যখন বের করার সময় আমাদের যে এম বিষয়টা, হ্যাঁ, সেটা আমরা কিভাবে বের করব? এই যে এম, এটা আমরা কি বলেছিলাম যে চক্র বৃদ্ধি হার, তাই না? এমটা কি বলেছিলাম, চক্রবৃদ্ধির হার। এটাকে আমরা আমি তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের আসে। যেমন প্রথমটা আমরা বলতে পারি বার্ষিক, যদি লেখা থাকে বার্ষিক, হ্যাঁ, বার্ষিক যদি থাকে যে এরকম বার্ষিক হারে চক্রবৃদ্ধি হারে সুদ বের করো, সেক্ষেত্রে তুমি কি করবা, এক, এটার উত্তর হবে কি 1, হ্যাঁ, বার্ষিক হার যদি বার্ষিক হার থাকে তাহলে 1, তার মানে 1 দিয়ে তোমার এই চক্রবৃদ্ধি হারটা বের করতে হবে। 1 দিয়ে যদি গুণ দাও তাহলে কি হবে, সেম ওই রেজাল্টই হবে। ঠিক আছে, 1 1 হবে। তাহলে হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে মাসিক, যদি মাসিক কথাটা বলা থাকে যে মাসে মাসে তোমার চক্রবৃদ্ধি হার বের করো, তাহলে সেক্ষেত্রে কি হবে, মাসিক হারে যেহেতু আমাদের 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে আমরা কি করব, 1 কে ভাগ দিব। ঠিক আছে, তাহলে আমাদের কত আসবে, 12। 12 কে 1 দিয়ে ভাগ করলে কত আসবে, 12। ঠিক আছে, আচ্ছা, ঠিক। দ্বিমাসিক যদি বলে, আবার দ্বিমাসিক, দ্বিমাসিক, দ্বিমাসিক বলা থাকলে তোমরা বলবা, যেহেতু সেম মাসিক হারে যদি 12 দিয়ে করি, তাহলে সেই 12 দিয়ে যেহেতু দ্বিমাসিক বলছে তাহলে 2 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে আমাদের আসে কত, 6। এরকম যদি ত্রৈমাসিক বলে, ত্রৈমাসিক, তাহলে 12 দিয়ে 3 দিয়ে ভাগ।
কত আসে 4। এরকম পাক্ষিক আরেকটা আছে পাক্ষিক, হ্যাঁ, সেটা অর্থ হচ্ছে 15 দিন। ঠিক আছে, 15 দিন যদি হয় যে 15 দিন অথবা 15 দিন বলা থাকে, পাক্ষিক মানে হচ্ছে 15 দিন। ঠিক আছে, 15 দিন এরকম যদি বলা থাকে বা পাক্ষিক লেখা থাকে তাহলে বুঝতে হবে যে 15 দিন। তাহলে এটা আমরা কিভাবে বের করব? এভাবে দেখো, আমাদের বছর আসে কত 365 দিনে, তাই না? আমাদের যেহেতু এখানে দিন বলছে 15 দিন, তাহলে আমার 365 দিন 65 দিনকে কত দিয়ে, দেখো 365 কে 15 দিয়ে ভাগ দিব, তাহলে কত আসে 24। ঠিক আছে, 24 দিন। তাহলে এটা আমাদের প্রথমটা ইয়েটা বের হয়ে গেল। তারপর হচ্ছে আমার আসতে পারে সাপ্তাহিক। সাপ্তাহিক সাপ্তাহিক সেটার ক্ষেত্রে কি আসবে দেখো, আমরা সবাই জানি সাপ্তাহিক আমরা 52, তাই না? 52। ঠিক আছে, যদি তোমরা এটা না বুঝতে পারো যে 52টা আসলে কোত্থেকে, তোমরা এইভাবেও বের করতে পারো। দেখো 365 ভাগ, যেহেতু আমার 7 দিনে 1 সপ্তাহ হয় তাই 7 দিয়ে ভাগ দিব, তাহলে আসে কত 52। ঠিক আছে, আচ্ছা। তারপরে আরেকটা আসতে পারে দৈনিক। দৈনিক, হ্যাঁ, দৈনিক। তাহলে আমরা সরাসরি লিখবো 365 দিন। ঠিক আছে, 365 দিন। এই ছিল আমার এটা হচ্ছে এম 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 এর কাজ। ঠিক আছে, এম এর কাজ। এই বিষয়গুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো, তোমরা মুখস্থ রাখতে পারো, তাহলে আশা করছি তোমাদের এই অঙ্কে কোনো অসুবিধা বা কোনো রকম কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আজকে পার্ট আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।